অন্যেরা কি কি কারণে নজরুল চর্চা করে আমি তো সেটা বলতে পারবো না, তবে আমার নজরুল চর্চার কাজটা হলো প্রাণের দায়ে। কারণ আমি মনে করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এর অবিভাজ্য সত্তা। এর একটার সঙ্গে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না। দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, দেহের সঙ্গে রুহুর যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো সেই রকম। এই জন্য আমরা আরেকটা কথা বলি যে বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য এবং পানি যেমন জরুরি, ঠিক একটা জাতির জন্য এই ধরনের উপকরণগুলো জরুরি। এই যে একটা জাতিকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজের মতো করে আকাশ দেখার আকুতি অর্জন করতে হয়, আত্মমর্যাদাশীল হতে হয়, একটা অসাম্প্রদায়িক চেতনায় যদি তাকে স্বাবলম্বী হতে হয়, যদি একটা শোষণমুক্ত সমাজ নির্মাণ করতে হয়, বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে হয়, তাহলে বেসিক্যালি নজরুল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প আমাদের সামনে নাই। আমাদের ভাষায় অনেক বড় কবি আছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু নজরুলের যে সার্বজনীনতা, নজরুলের যে বিশ্বমানবিকতা, নজরুলের যে আপনার নিখাত দেশপ্রেম এবং শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে নজরুল যেরকমভাবে বলেছেন, এরকমভাবে শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্ব সাহিত্য আর কেউ নাই। মানুষ এবং মানবতার পক্ষে, স্বাধীনতা এবং স্বাধীনতার পিপাসার পক্ষে নজরুল যে যত শিল্প সফল শব্দ উচ্চারণ করেছেন, লিখেছেন, এত লেখা পৃথিবীর কোনো লেখক করেনি। আবার আমি যেটা আগেও বলেছি, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, আপনার অমানবিকতার বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, এইটার বিরুদ্ধে নজরুল যত কাজ করেছে সারা পৃথিবীতে আর কোনো লেখক পাবেন এর সমতুল্য। আবার বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃৎ কাজী নজরুল ইসলাম, গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ। নজরুলের জন্মের আগের যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতা ছিল গত 15 বছরের যে আমাদের ফ্যাসিজমের সাংবাদিকতা, ওই রকম নতজানু কদমবুচি সাংবাদিকতা। আর ব্রিটিশের ওই সময়গুলোতে তাই ছিল। 1922 সালে নজরুল যখন ধূমকেতু পত্রিকা বার করলেন, সমস্ত সংবাদপত্রের খোল নলচে পাল্টে গেল। ধূমকেতুতেই তিনি প্রথম ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন, যখন জিন্না গান্ধী পর্যন্ত স্বাধীনতার কথা বলতেন না, বললে কাপড় ভিজে যেত তাদের। নজরুল তখন অকুত ভয়ে স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। জেল খেটেছেন তিনি পত্রিকা করতে গিয়ে। তার লাঙল সর্বহারা, নিঃস্ব, রিক্ত, দরিদ্র মানুষের জন্য যে সংগঠন দাঁড় করেছে, বাংলাদেশের প্রথম যে কমিউনিস্ট পার্টি, তার ম্যানিফেস্টোটা নজরুলের লেখা। গান, নজরুল নিজে মাত্র 10 বছরের সঙ্গীত জীবনে পৃথিবীতে ছিল না এরকম 18টা নতুন রাগ নির্মাণ করেছেন। 300 রাগের উপর তার গান আছে, 300 রাগ। বিষয় বৈচিত্র্য, বাণীর বৈভব এবং মিশ্র রাগের যে খেলা, এটা বিশ্ব সঙ্গীতে আর নজিরবিহীন নাই। কাজেই নজরুলের শ্রেষ্ঠত্ব যেমন অনস্বীকার্য, নজরুলের বিশালত্ব যেমন অনস্বীকার্য, তেমনি আমাদের জীবনে নজরুলের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশ বাঁচবে না। একটা হয় কি, রবীন্দ্রনাথের একটা গানের লাইন আছে যে ফুলের মনে যার কাছে যাই তারই লাগে ভালো। তো নজরুল চর্চা করতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে, তার প্রত্যেকটি সাইট নিয়ে আলাদা আলাদা বিশাল বিশাল গবেষণা হওয়া উচিত, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়েছেও। কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা মনোযোগের দাবি করে, প্রত্যেকটি ক্ষেত্রে। যদি নজরুলের জন্ম না হতো, আমি বলি সবসময় যে যদি নজরুলের জন্ম না হতো, তাহলে বাংলা ভাষার মতো এরকম ভিজে স্যাঁতস্যাঁতে, এরকম একটা মানে প্রায় সরীসৃপের কাছাকাছির ভাষা, এরকম একটা ভাষার ভেজামাটির ভেতরে এইরকম ডিনামাইটের মতো বিধ্বংসী ক্ষমতা লুকানো ছিল, এটা আমরা জানতেই পারতাম না। এইরকম অগ্নিগিরির মতো, বিশুভিয়াসের মতো অগ্নিস্ফুলনে লাভাস্ত্র দুধ গিরণের ক্ষমতা যে বাংলা ভাষার আছে, এটা তো আমরা জানতেই পারতাম না। এর সঙ্গে আছে স্বর্গমর্ত করতুলনে গতির উন্মাতাল প্রবাহ, এগুলো তো আমরা জানতেই পারতাম না নজরুলের জন্ম না হলে। আবার বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, প্রেমের সঙ্গে বিপ্লব, শোষণমুক্ত জীবনের সঙ্গে শান্ত সম্য এবং শান্ত স্নিগ্ধ কোমলতা, অপূর্ব মিশ্রণ, প্রেমের সঙ্গে প্রকৃতি, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, আধুনিকতার সঙ্গে ঐতিহ্য, এগুলো নজরুলের যে মিশ্রণ, এরকম তুলনা নেই। আমি মনে করি যে অতুলনীয়। এরকম তার সঙ্গীতের কথা বলেছি, এরকম শিশু সাহিত্যে নজরুল যখন হাত দিয়েছেন, তখন
অনেকেই বলেছেন, আজহারউদ্দিন খান বলেছেন যে যেখানে তিনি সবচেয়ে বেশি দিতে পারতেন সেখানে দিয়েছেন মুষ্টি ভিক্ষা, কিন্তু সে মুষ্টির প্রতিটি দানা হলো সোনা দ্বারা তৈরি। তো সঙ্গীতেও মানে শিশু সাহিত্যও তাই। চলচ্চিত্র আমরা তো জানি না, আমরা তো বেশিরভাগই মূর্খ আসলে। চলচ্চিত্রে নজরুল হলেন বাংলা ভাষার প্রথম কবি যিনি চলচ্চিত্রে খালি ক্যামেরা ছাড়া সব ক্ষেত্রে কাজ করেছেন। চলচ্চিত্র পরিচালনা করেছেন, চলচ্চিত্রে কাহিনী লিখেছেন, চিত্রনাট্য লিখেছেন, অভিনয় করেছেন, গান লিখেছেন, সুর পরিচালনা করেছেন। এহেন কোনো কাজ নেই চলচ্চিত্রের জন্য তিনি করেন নাই। এই দিকটা অনালোকিত। এরকম সাংবাদিক জীবনটা অনালোকিত। চারটা পত্রিকা তিনি বের করে জীবনকে 30 সালের পরের থেকে হয়তো সাংবাদিক সরে সঙ্গীতে ঢুকে গেলেন, কিন্তু 40 সালে এসে তিনি আবার দৈনিক নবযুগের প্রধান সম্পাদক হিসেবে আবার আবির্ভূত হলেন। সাংবাদিকতা নজরুলের রক্তের মধ্যে ছিল। ব্রিটিশের যুদ্ধে যাওয়া, নজরুলের 17 বছর বয়সে একটা তরুণ যাচ্ছে যুদ্ধে, 18 বছর বয়স। যুদ্ধে নজরুল কেন গেছিলেন? অনেকে বলে যে উড়নচণ্ডী বাউল, এটা ছিলেন বাউন্ডলে ছিলেন। না না না, নজরুল যুদ্ধে গেছিলেন সমর কৌশল শেখার জন্য। তার মাথার মধ্যে ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ বিতরণ করবেন এই দেশ থেকে। কাজে নজরুলের যুদ্ধে যাওয়ার 10 জন লোকের যুদ্ধে যাওয়া একরকম ছিল না। কাজে তার প্রত্যেকটি কাজ ছিল অত্যন্ত বিচক্ষণ, দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রয়োজনীয়, নির্ভুল। আবার দেখেন যে যদি অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা, নজরুলের মতো করে অসাম্প্রদায়িক হওয়া এরকম লেখা, নজরুল যখন মুসলমানদের জীবন নিয়ে লিখতেছেন তখন তিনি হিন্দুদেরকে বা অন্য ধর্মের কাউকে কখনো খাটো করেননি। আবার যখন হিন্দুদের নিয়ে লিখতেছেন তিনি মুসলমানদের কখনো খাটো করেননি। তিনি মুষলধারে ইসলামী সঙ্গীত লিখেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন, বাংলা ভাষা ইসলামী সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতে নজরুল হলেন বেস্ট অফ অল। শ্যামা সঙ্গীত ছাড়া এদের কালী পূজা হয় না এখন, এমন অবস্থা হয়েছে। আপনার কীর্তন যখন নজরুল লিখেছেন, সে কীর্তন, ভজন, গজল অতুলনীয়, বৈভবে তার অন্তর। নজরুলের সঙ্গীত হলো কালার টেলিভিশনের মতো, আর অন্যদের গান হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো। এই যে এতগুলো ক্ষেত্র, সবগুলো তো একসাথে আমরা বলতেও পারি না। উপন্যাস, নজরুলের উপন্যাসে আমি বলি যে মৃত্যু ক্ষুধার মতো উপন্যাস বাংলা ভাষায় 2টা নাই। কিন্তু আমাদের মূর্খ গবেষক এবং আমাদের পোতপাকা অধ্যাপকদের কল্যাণে নজরুলের এই জগৎটা নিয়ে তেমন একটা আলোচনা হয় না। আমরা পড়ে আছি অন্যদের নিয়ে ব্যস্ত হয়ে। মৃত্যু ক্ষুধার মতো উপন্যাস বাংলা সাহিত্যে লেখা হয় না আর। এই যে এগুলো হলো তার বিশাল বিশাল বৈশিষ্ট্য। এখন ধরেন বাংলাদেশের লোকরা হলো আফটার নজরুল, বাংলাদেশের সাহিত্যের যে ট্র্যাডিশন, আপনি আধুনিক বাংলা সাহিত্য ধরেন, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে রবীন্দ্রনাথ, তারপরে নজরুল, তারপরে জসিমউদ্দিন, তারপরে জীবনানন্দ দাশ, তারপরে ফররুখ আহমদ, তারপরে আল মাহমুদ শামসুর রহমান। এই তো বাংলা কবিতার লাইনটা। এই লাইনের মধ্যে নজরুলের পরে কবিতা হয়ে গেল কোটারি সিস্টেম, দশকওয়ারি, 40-এর দশক কবিতা, 30-এর দশক কবিতা, কারণ এগুলো হলো লিলিপুট। নজরুল হলো বাংলা কবিতার আবহমান যে বিশাল যে জগৎ, সেই জগতের শেষ পুরুষ। এরপরে আসলে লিলিপুটদের জামানা। লিলিপুটরা দর্শকদের নিজের ভাগ করে, কোটারি করে। মহল্লার কুকুরগুলোকে দেখবেন যে এই মোড়ে একদল কুকুর থাকে, ওই মোড়ে একদল কুকুর থাকে, ওই মোড়ে আরেকদল কুকুর থাকে। এরা ওই এলাকার দখল করে, এটা আমার। এইখানকার কুকুর ওখানে গেলে মারামারি লাগে, আবার ওখানকার কুকুর এখানে আসলে মারামারি লাগে। মানে ওটার কোটারি সিস্টেম করে নিছে ওরা। তো এই সাহিত্যে কোটারি সিস্টেম হলো এই কায়েমি স্বার্থের, নিজেকে একটু জাহির করার প্রবণতার থেকে হয়েছে। নজরুল পর্যন্ত এগুলো লাগে নাই। রবীন্দ্রনাথের কোনো দশক লাগছে, মাইকেল মধুসূদনের দত্তের কোনো দশক লাগছে, জসিমউদ্দিনের কোনো দশক লাগছে। এখন এই সমস্ত লিলিপুটরা নজরুলকে কি বললো, জসিমউদ্দিনকে কি বললো, রবীন্দ্রনাথকে কি বললো, তাতে কি যায় আসে বাংলা সাহিত্যের? কিছুই যায় আসে না। কারণ এরা কারা? এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের সাহিত্য কবরে চলে যাবে। নজরুল, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন, জীবনানন্দ, এদের কবিতা কখনো কবরে যাওয়ার সম্ভাবনা আছে? কি মনে হয়? নজরুল যে কতটা প্রাসঙ্গিক আমাদের জীবনে, তার আর একটা গুরুত্ব মনে হলো যে জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটি নজরুলের ভূমিকা কিভাবে তিনি তরুণদেরকে প্রভাবিত করেছেন, তার দেখা। এটা বোঝার জন্য আপনাকে কোনো মানে গবেষক হওয়ার দরকার নেই, জ্ঞানী হওয়ার দরকার। ঢাকার গ্রাফিতিগুলো, সারা বাংলাদেশের গ্রাফিতিগুলো, ওয়ালে ওয়ালে স্লোগানগুলো দেখলে আমি বুঝতে পারবেন যে কে ছিলেন
এই ইসের মূল শৈল্পিক কণ্ঠ, শিল্প সাহিত্যের মূল কণ্ঠটাকে, এইভাবে নজরুল যুগে যুগে প্রাসঙ্গিক হয়ে উঠবে। আমরা যতবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব, আমরা যতবার শোষণের বিরুদ্ধে কথা বলবো, যতবার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবো, ততবার নজরুল ছাড়া আমার রাস্তাটা কি? নজরুল ছাড়া আমার পথ নাই। আমার বিপদের তিনি অবলম্বন, আমার আনন্দের তিনি আকাশ। আমি রবীন্দ্রনাথ আর নজরুলকে তুলনা করি এইভাবে, যে রবীন্দ্রনাথ হলো গরিবের ঘরে বেনারসি শাড়ি, এটা মূল্যবান জিনিস, কিন্তু গরিবের বাড়িতে বেনারসি শাড়ি এটাকে ব্যবহার করে না, রেখে দেয় সুটকেসে, আর মাঝে মাঝে দেখে এটাকে আর কি, আমার বেনারসি গর্ব করে। আর নজরুল হলেন আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। এই পৃথিবী ছাড়া আপনার চলবে না। নজরুল, রবীন্দ্রনাথ যদি অগণন নক্ষত্র খচিত আকাশ হয়, নজরুল হলেন আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। রবীন্দ্রনাথ যদি গরিবের ঘরে বেনারসি শাড়ি হয়, নজরুল হলো আমার মায়ের সকাল বিকালের পরার কাপড়টা, আমার মায়ের জায়নামাজটা। এগুলো হলো নজরুল। নজরুলের ছাড়া আমার চলবে না। আমি কোনো বিদ্বেষ্ট হয়ে কথা বলছি না, বাস্তবতার কথা বলছি। যে কারণে ইংল্যান্ডের জাতীয় কবি শেক্সপিয়ার নিজে কবি ওই অর্থে নন, তিনি মূলত নাট্যকার, কিন্তু তিনি জাতীয় কবি। ইরানের হাফিজের মতো কবি থাকা সত্ত্বেও ইরানের জাতীয় কবি ফেরদৌসি। আপনার জাপানে অনেক বড় বড় কবি আছে, কিন্তু নগুচি তাদের জাতীয় কবি। পাকিস্তানে ইকবাল জাতীয় কবি। এরকম এই যে জাতীয় কবিগুলো কেন করা হয়েছে বড় বড় কবি থাকা সত্ত্বেও? যে কবির ভেতরে, যার রচনার ভেতরে একটা জাতির আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সংগ্রাম, তার ঘাম রক্ত আত্মা, তার কষ্ট, তার দাহ, তার আনন্দ, তার বেদনা একসঙ্গে বাণী রূপ পেয়েছে, কাউকে বঞ্চিত না করে সবাইকে আতিথ্য দেওয়ার খাবার একমাত্র নজরুলের মধ্যেই আছে। সেই জন্যই নজরুল বাংলাদেশের জাতীয় কবি। এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই, বাস্তবতাটা এটা। এবং জাতীয় কবি তো প্রফেসর ইউনূসের সরকার প্রথম করলেন না, এটা তো 1929 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে গেছে যে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেই কথাটাই মুখে মুখে চলে আসতেছিল। প্রফেসর ইউনূসের সরকার এবার এটা এসে গ্যাজেট নোটিফিকেশন করেছে, থ্যাঙ্কস জানাই তাদেরকে। যেটা কোনো পলিটিক্যাল সরকার করেনি, সেটা তারা করলে এটা অন্তর্বর্তীকালীন সরকার। কাজে এই যে জাতীয় কবি করাটা, এটা এছাড়া রাস্তা ছিল না তো কোনো। আর নজরুল ছাড়া চলবে না। আপনি ভারতে যে আরজিকর কাণ্ডের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে কলকাতার সাংবাদিকরা বলছে যে ভাই কি বলবো, সমস্ত ইয়েরা গান গাছে, জাগো নারী জাগো বন্যী শিখা, লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা। তো ওখানেও নজরুল প্রাসঙ্গিক, এখানেও প্রাসঙ্গিক। পৃথিবীতে আমি বাংলা সাহিত্য বাদ দেন, এটা তো একটা জলাশয়, আমি ওভারঅল অল ওভার দ্য ওয়ার্ল্ড ধরতেছি। নজরুলের সমকালীন পৃথিবীকে বার্নার্ড শ লিখছেন ওখানে, এখানে জেমস জয়েস, এখানে মাইকোভস্কি, এপাশে ম্যাক্সিম গোর্কি, ওপাশে ল্যাটিন আমেরিকায় পাবলো নেরুদা, মধ্যপ্রাচ্যে নাজিম হিকমত। এই যে সেই সময়কার পৃথিবী, সেই সময় পৃথিবীর সবচেয়ে ভার্সেটাইল জিনিয়াসকে, এরা সব, আমেরিকার রবার্ট ফ্রস্ট, এরা সব একরৈখিক, একমাত্রিক বা দ্বিমাত্রিক। আর নজরুল হলো বহুমাত্রিক। বহুমাত্রিক হওয়ার কারণে নজরুলকে নারী মুক্তির দিকেও চোখ দিতে হয়েছে। জাগো নারী জাগো বন্যী শিখা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। কোনো কালে একা হয়নি কে জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই যে নারীকে জেগে ওঠা, নারীর যে সম্মান জানানো পৃথিবীতে, আমি যেটা ওই এত অ্যাটমসফিয়ারের কথা বললাম এই কারণে যে এই সমস্ত মহাপুরুষদের হাত দিয়ে নজরুলের নারী কবিতার সমতুল্য আর একটা কবিতা আপনি দেখাইতে পারবেন? পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা নারীদের নিয়ে লেখা নজরুলের, নারীদের নিয়ে তার গাওয়া গানগুলো, আমাদের জ্ঞানে গরিমায় আমাদের নারী বিখ্যাত দুনিয়ায়, চাঁদের কন্যা চাঁদ সুলতানা, বা আপনার আমি পূরব দেশের পুরো নারী। নজরুলের মতো করে নারী মুক্তির কথা কেউই বলেনি বাংলা সাহিত্যে, বেগম রোকেয়ার কথা বাদ দিলে আর কি। বেগম রোকেয়া তো নিশ্চয়ই আলাদা মর্যাদার। তো নারী মুক্তি নজরুল ছাড়া চলবে না। বৈষম্যহীন সমাজের কথা বলছেন, বৈষম্যহীন সমাজ ভাঙতে হলে আপনাকে কি করতে হবে?
তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেয় কুলি, তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই দেবতা তারাই মানুষ, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। শ্রমিকের কথা বলছে, কৃষকের কথা, অট্রে চাষি জগৎবাসী ধরকষে লাঙল। তার বইয়ের নাম সর্বহারা, তার বইয়ের নাম সাম্যবাদী, ভাঙার গান, ফণিমনসা, জিঞ্জির, নামগুলো দিয়ে তো বুঝতে পারবেন যে জিনিসটা কি। অগ্নিবীণা, বিষের বাসি। তার পুরো জীবনটাই তো বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য তিনি উৎসর্গ করে গেছেন। কোনো বৈষম্য থাকবে না। ধনের তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে। বুঝছেন? দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। বিংশ শতাব্দীর বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যোচ্চারণ হলো গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এর চাইতে মহৎ বাণী বিংশ শতাব্দীর মধ্যে আর কোনো কবি দিতে পারে নাই।